আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল সবাইকে। আজকে আমরা আহ, আবারও গতকালকের ধারাবাহিকতায় যে সংবাদ দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপের সংবাদ। এবং আজকের এই সংবাদের মেইন টাইটেল হলো বিশ্বকাপে কুরাসাওকে 7 আপ খাইয়ে বরণ জার্মানির। কুরাসাওয়ের জালে গোল উৎসব করেছে জার্মানি। জার্মানি 7, কুরাসাও 1। বিশ্বকাপের এই এক মজা। 48 দল হওয়ায় সম্ভাবনাটা আরো বেড়েছে। কুরাসাও প্রমাণ করলো সেটাই। 2023 সালের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল কুরাসাও। সেই ম্যাচের আগে ক্যারিবিয়ান ক্যারিবিয়ান এই দ্বীপ দেশের নাম জানতেন না অনেকেই। জনসংখ্যায় বিশ্বকাপের ইতিহাসেই ক্ষুদ্রতম দেশ হিসেবে এবারের টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার পর তাদের পরিচিতিটা আরেকটু বেড়েছে। কিন্তু হিউস্টনে আজ রাতে যা ঘটলো তাতে কুরাসাওকে আসলে ভুলে যাওয়ার সুযোগ নেই। কুরাসাওয়ের বিশ্বকাপ অভিষেকে 7 গোল করে ছোট্ট দ্বীপ দেশটিকে আরো ভালোভাবে মনে রাখার সুযোগ করে দিল জার্মানি। তাই কুরাসাওকে অন্তত জার্মানদের ভুলে যাওয়ার সুযোগ নেই। হিউস্টন স্টেডিয়ামে কয়েক হাজার ব্লু ওয়েভ সমর্থক এবং দলটির বাইরে দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের এক চিলতে ভূখণ্ডে 1 লাখের কিছু বেশি কুরাসাওবাসীও এই ম্যাচকে মনে রাখবেন জনম জনম। মাত্র 1,58,000 জনসংখ্যার একটি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াটাই যেখানে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় উৎসব, সেখানে একটা গোল কি করতে পারে, সেটাও যদি হয় 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জালে। কাই হাভার্টজদের 7 গোলও যেটা করতে পারেনি কুরাসাওয়ের লিভানো কুমেনেনসিয়া, সেটা করতে পেরেছেন মাত্র 1 গোলেই। তেমন কিছু না আসলে। আজ থেকে 100 বছর পরও যখন কুরাসাওয়ের বিশ্বকাপে খেলার প্রসঙ্গ উঠবে, গল্প হবে প্রথম গোলটি করেছেন কে, তখন কুমেন কুমেননসিয়ার নামটা উচ্চারিত হবে। অমরত্ব আর কি। গোলের পর কুরাসাওয়ের লিভানো কুমেননসিয়ার উদযাপন। অনেকের মতেই হিউস্টনের এই ম্যাচ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম মিস ম্যাচ, অর্থাৎ দুই দলের শক্তির ব্যবধানে বড় বেশি অসমতা। ফিফা র্যাঙ্কিং এ নবম ফিফা র্যাঙ্কিং এ নবম জার্মানির সঙ্গে 72 ধাপের ব্যবধানে পিছিয়ে কুরাসাও, যেটা 2010 বিশ্বকাপে উত্তর কোরিয়া আইভরি কোস্ট ম্যাচের পর সবচেয়ে বড় ব্যবধান। এমন ম্যাচে জার্মানি কি করতে পারে সেটা তো 2002 বিশ্বকাপে সৌদি আরবের জালে তাদের 8 গোলেই পরিষ্কার। ইউলিয়ান নাগলসমানের দলটিও কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে বিশ্বকাপে একটি বার্তা দিয়েছে, যেটা পঞ্চম গোলের পর থেকেই বলছিলেন ধারাভাষ্যকার। জার্মানি নিজেদের ফিরে পেয়েছে। খবরটা বিশ্বকাপে অন্য দলগুলোকে খুশি করবে না তা নিশ্চিত। জার্মানি আসলে কুরাসাওয়ের স্পর্ধার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার পথে দলটিকে গুরুত্বপূর্ণ এক পাঠও দিয়েছে। বিশ্বকাপে ছোট দল বলে তিল পরিমাণ ছাড় পাওয়ার সুযোগ নেই। তা না হলে 21 মিনিটে কুরাসাও সমতায় ফেরার পর জার্মানি কেন গুনে গুনে আরো 6 গোল করবে। কারো কারো হয়তো 2014 বিশ্বকাপের সেমিফাইনালও মনে পড়েছে। সেবার জার্মানির প্রতিপক্ষ ছিল ব্রাজিল, এবার কুরাসাও। কিন্তু স্কোর লাইন একই। বাংলাদেশে অনেক ফুটবল সমর্থকের ভাষায় 7 আপ। জার্মানির আসলে বিশ্বকাপের সঙ্গে অনেক হিসাব নিকাশ বাকি। সেই 2014 আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর মাঝখানে দুটি আসরে বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। নিজেদের প্রথম ম্যাচও জিততে পারেনি সে দুটি আসরে। তাই গোল বন্যা যে হতে পারে সে সম্ভাবনা ভালো মতোই ছিল। কিন্তু কুরাসাও যে জার্মানির চাল খুঁজে পাবে তা কি কেউ ভেবেছে ঘুণাক্ষরে? বিশ্বকাপ তেমনই এক আসর যেখানে রূপকথা ও ঝড়ের জন্ম হয় একই লগ্নে। একটি গোল হজমের পর জেগে ওঠে আসল জার্মানি, স্লটারবেক গোল করার পর। রূপকথার গল্পই হোক আগে। গোলে গোলে পুরো 90 মিনিট উসুল করতে জার্মানির হাতে আসলে সময় ছিল না। তাই গোল করতে সময় নেয় মাত্র 6 মিনিট। এবার বিশ্বকাপে দ্রুততম গোলদাতা জার্মান মিডফিল্ডার ফেলিক্স এনমেচা। এর 15 মিনিট পর জন্ম হয় সেই মুহূর্তের। কুরাসাও এর মধ্যে দু একবার জার্মানির বক্সে ঢুকে সুবিধা করতে পারেনি। কিন্তু 21 মিনিটে বক্সের ভেতর থেকে ফাঁকায় বল পেয়ে রাইট ব্যাক লিভানো কুমেনেনসিয়ার বাঁ পায়ের শট জালের ঢুকে পড়ে জার্মানির জালে। জার্মানির হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলতে নামা 40 বছর বয়সী কিংবদন্তি ম্যানু ম্যানুয়েল নয়ারের হাত দুটি সেই শট ঠেকাতে না পারায় বিশ্বকাপের প্রথম গোলটি পেয়ে যায় কুরাসাও। গ্যালারির এক চিলতে নীল অংশে তখন ক্যারিবিয়ান সাগরের উথাল পাথাল ঢেউ।
171 বর্গ মাইল ভূখণ্ডের দেশটিতে তখন কি চলছিল কে জানে। নিশ্চয় আনন্দের ঝড় উঠেছে। ততক্ষণে হিউস্টনে অন্য এক ঝড়ের গল্প তৈরি হচ্ছে। সেটা কুমেনেনসিয়ার গুলের পর এক ঘুমন্ত দৈত্য জেগে উঠে যেন কুরাসাওয়ের রক্ষণ ভেঙে তছনছ করে দিল। বিরতির আগেই জার্মানি এগিয়ে যায় 3-1 গোলে। গোল করেন নিকুস স্লটারবেক ও পেনাল্টি থেকে কাই হাভার্টস। শেষ অর্ধে আরো 4 গোল করে জার্মানি। 47 মিনিটে জামাল মুসিয়ালায় গোলের শুরু, শেষটা 88 মিনিটে হাভার্টসের শেষ গোলের মধ্য দিয়ে। মাঝে নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উনদাভো স্কোরবোর্ডে নাম লেখান। আর রেকর্ড বইয়ে নাম লেখান দুই দলের কোচ। কুরাসাও কোচ ডিক অ্যাডভোকাট 78 বছর বয়সী, এবার বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ। জার্মানির 38 বছর বয়সী ইউলিয়ান নাগলসম্যান এবারের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ কোচ। দুজনের মধ্যে বয়সের ব্যবধান 40 বছর। বিশ্বকাপে কোনো ম্যাচে দুই দলের কোচের বয়সে এটাই সর্বোচ্চ ব্যবধান। কিন্তু শেষ বাঁশি বাজার পর দুই দলের মধ্যে কোনো ব্যবধান ছিল না। কুরাসাও ও জার্মানির কয়েকজন খেলোয়াড় একসঙ্গে গোল হয়ে দাঁড়িয়েছিলেন মাঠে। বিশ্বকাপের বাঁশিতে তখন ঐক্যের সুর। ম্যাচ শেষে দর্শক অভিবাদনের জবাবে কুরাসাওয়ের খেলোয়াড়েরা। বিশ্বকাপের ইতিহাসে 7-1 গোলের স্কোরলাইন আছে 4টি। এর মধ্যে দুটি ম্যাচে 7 গোলদাতা দলটি জার্মানি। বাকি দুই ম্যাচের একটি 1934 বিশ্বকাপের প্রিলিমিনারি রাউন্ডে ইতালি 7, যুক্তরাষ্ট্র 1 এবং অন্যটি 1950 বিশ্বকাপের চূড়ান্ত রাউন্ডে ব্রাজিল 7, সুইডেন 1। কুরাসাওয়ের এক গোল হজমেই ইতিহাসের একটি পাতায় জার্মানির নামটা আবারও উঠে এসেছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে প্রথম গোল করার ঘটনা এর আগেও ঘটেছে। 1970 বিশ্বকাপে মরক্কো, 1982 বিশ্বকাপে আলজেরিয়া। কুরাসাও সে তালিকায় তৃতীয়। কিন্তু বিশ্বাস করুন, এই 7 গোল হজম কিংবা ওসব রেকর্ডে কুরাসাওবাসীর একদমই মন নেই। বিশ্বকাপ তাদের কাছে উৎসব। সেই উৎসবে প্রথমবার গিয়ে প্রথম সুযোগে একটি গোলের অবদান রাখার আনন্দ কেমন হতে পারে যে পায়নি সে আসলে জানে না। সো এই ছিল আমাদের প্রথম খবর, যেখানে জার্মানি ও কুরাসাওয়ের উম, উম, মধ্যকার খেলার একটা বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেখানে জার্মানি 7 গোল করতে পেরেছে এবং কুরাসাও করতে পেরেছে 1 গোল। সো চলুন আমরা দ্বিতীয় খবরটা দেখে আসি। দ্বিতীয় খবরের টাইটেল হলো ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানির। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল এখন জার্মানির। বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইল ফলক করেছে জার্মানি। কুরাসাওকে 7-1 গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলের তালিকায় শীর্ষে উঠে এসেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে বিশ্বকাপে জার্মানির মোট গোল ছিল 232টি। কুরাসাওয়ের জালে 7 বার বল জড়িয়ে সেই সংখ্যা এখন পৌঁছেছে 113 ম্যাচে 239-এ। তাতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এতদিন শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে জার্মানি। বিশ্বকাপে ব্রাজিলের মোট গোল 115 ম্যাচে 238টি। দুই দলই বিশ্বকাপ অভিযান মাত্র শুরু করলো। শেষ পর্যন্ত কে শীর্ষে থাকে সেটিই দেখার বিষয়। বিশ্বকাপের ইতিহাসে আত্মমনাত্মক ফুটবলের জন্য বরাবরই পরিচিত জার্মানি। 1934 সালে প্রথম বিশ্বকাপ খেলার পর থেকে তারা নিয়মিতভাবেই গোলের বন্যা বইয়ে দিয়ে আসছে। মিরোস্লাভ ক্লোসা, জার্ড মুলার ও টমাস মুলারের মতো কিংবদন্তিরা এই রেকর্ড গড়ার পথে বড় ভূমিকা রেখেছেন। বড় জয়ে বিশ্বকাপ শুরু করেছে জার্মানি। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর রয়েছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির দেশ অবশ্য গোলে এই দুই দেশ থেকে বেশ পিছিয়ে আছে। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গোল সংখ্যা 88 ম্যাচে 152। এরপর যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে ফ্রান্স 136, ইতালি 128 ও স্পেন 108। জার্মানি নিজেদের পরের ম্যাচ খেলবে 21 জুন রাত 2টায় আইভরি কোস্টের বিপক্ষে। গত দুই আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া জার্মানি এবার বড় কিছু করার স্বপ্ন দেখছে। এটা ছিল আমাদের দ্বিতীয় খবর, যেখানে বলা হয়েছে ব্রাজিলকে টপকে এখন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড জার্মানি। চলুন আমরা তৃতীয় খবরটিতে চলে যাই। তৃতীয় খবরটি হচ্ছে কোরআনের ভাষাগত চ্যালেঞ্জে আরবদের বুদ্ধিবৃত্তিক পরাজয়। মানব ইতিহাসের ধারায়
যখনই কোনো নবী বা রাসূল প্রেরিত হয়েছেন, তাদের মুজেজা বা অলৌকিক নিদর্শনের প্রকৃতি নির্ধারিত হয়েছে সেই সময়ের সামাজিক শ্রেষ্ঠত্বের মানদণ্ড ও বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপট অনুসারে। নবী মুসা আলাইহিস সালামের যুগে জাদুর ব্যাপক প্রচলনের কারণে লাঠি সাপে রূপান্তরের ঘটনা ছিল প্রাসঙ্গিক। নবী ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা শাস্ত্রের উন্নতি ঘটার কারণে কুষ্ঠরোগ নিরাময় ছিল বিস্ময়কর। কিন্তু সপ্তম শতাব্দীতে আরবে যে নবী আবির্ভূত হলেন, তার জাতির কাছে মৌলিক গৌরবের বিষয় ছিল শব্দের শিল্প ও বাগ্মিতা। সাহিত্য, কবিতা, ভাষা ও ব্যাকরণে তারা ছিল অগ্রগামী। এগুলোই ছিল তাদের গর্ব ও প্রতিযোগিতার বিষয়। মরুচারী সেই জাতির বাগ্মী ও কবিদের স্তব্ধ করে দিয়েছে কুরআনের ভাষাগত উৎকর্ষ ও আধিপত্য। তাদের সামনে যে অলৌকিক চ্যালেঞ্জ পেশ করেছে কুরআন, তা ইতিহাসের অনন্য বুদ্ধিবৃত্তিক মহাকাব্য। ভাষা যেখানে বীরত্বের পরিচয়। প্রাচীন আরবরা ছিল জন্মগতভাবে ভাষা ও সাহিত্যের অনুরাগী। তারা দাবি করত বিশুদ্ধ ও সুন্দর করে কথা বলা শুধু তাদেরই অধিকার। অবশিষ্ট বিশ্ব তাদের কাছে ছিল আজম বা বুবা। উকাজ ও মাজান্নাহর সাহিত্য মেলাগুলোতে কবিরা একদিক থেকে পদ্য পাঠ করতেন, অন্যদিকে যুদ্ধের নেতৃত্ব দিতেন। একজন শ্রেষ্ঠ কবির শ্রেষ্ঠত্বের উপর পুরো গোত্রের সম্মান নির্ভরশীল ছিল। তারা শব্দের জ্যোতি, ছন্দের কারুকার্য এবং বাক্যের অন্তর্গুড় মাধুর্য অনুধাবনে পারদর্শী ছিলেন। ইতিহাসবিদ ইবনে খালদুন তার বিখ্যাত মুকাদ্দিমা গ্রন্থে বর্ণনা করেছেন, তৎকালীন সমাজ কবিতা ও সুবক্তৃতাকে তাদের স্মৃতিগ্রন্থ ও শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে দেখত। ঠিক এই সময়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিরক্ষর হয়েও অবতীর্ণ কোরআনের যে ভাষা ও শব্দধারা আরবদের পড়ে শোনালেন, তা আরবে প্রচলিত কবিতা, গদ্য, মন্ত্র, শাস্ত্র বা রূপকথা কোনটির সঙ্গেই মেলেনি। চ্যালেঞ্জের ধাপ। কোরআনের পর্যায়ক্রমে ধাপে ধাপে আরবের পণ্ডিত ও বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। চ্যালেঞ্জের তিনটি প্রধান ধাপ ছিল। ধাপ নম্বর ১, পূর্ণাঙ্গ কোরআনের অনুরূপ আনয়ন। প্রথমে বলা হলো, যদি সন্দেহ থাকে তবে সমগ্র কোরআনের মতো কোনো গ্রন্থ লিখে নিয়ে আসো। কোরআনে বলা হয়েছে, বলুন, যদি মানব ও জিন এই কোরআনের অনুরূপ আনার জন্য একত্র হয়, তবু তারা তা আনতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। সূরা ইসরা আয়াত নম্বর ৮৮। এই আয়াতে মানুষ এই আয়াতে আল্লাহ মানুষ ও জিনের মিলিত সামর্থ্যের চূড়ান্ত সীমাবদ্ধতা ঘোষণা করেছেন। চ্যালেঞ্জ ধাপ নম্বর ২, ১০টি সূরা রচনার দাবি। প্রথম পদক্ষেপে তারা চরমভাবে ব্যর্থ হওয়ার পর চ্যালেঞ্জটি সংক্ষিপ্ত করা হলো। কোরআনে বলা হয়েছে, তারা কি বলে সে অর্থাৎ মুহাম্মদ ওটা রচনা করেছে? বলো, তাহলে তোমরা এর মতো ১০টি সূরা রচনা করে আনো। আর এ কাজে সাহায্য করার জন্য আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হয়েই থাকো। সূরা হুদ আয়াত নম্বর ১৩। ধাপ নম্বর ৩, মাত্র একটি সূরা তৈরির অন্তিম আহ্বান। সর্বশেষ কোরআন চিরন্তন এক চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যা আজও বহাল ও বিদ্যমান। কোরআনে বলা হয়েছে, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোন সূরা এনে দাও। আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে আহ্বান করো, যদি তোমরা না পারো এবং কখনো পারবেও না। সূরা বাকারা আয়াত ২৩-২৪। এখানে শব্দের প্রয়োগ লক্ষণীয়, তোমরা না পারো এবং কখনো পারবেও না। এটা একদিক থেকে যেমন বর্তমানের অবস্থার জানান দেওয়া, তেমনি অনাগত ভবিষ্যতের জন্য দেওয়া নিশ্চয়তাও বটে। সমকালীনদের শ্রেষ্ঠত্বের সাক্ষ্য। তৎকালীন আরবের শীর্ষস্থানীয় পণ্ডিতেরা কোরআনের এই অভাবনীয় ভাষাশৈলী দেখে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন তা ইতিহাসে সোনালী হরফে লিখিত। মক্কার অন্যতম বাগ্মী উতবা যখন রাসূলের কাছ থেকে সূরা হামিম সিজদার কয়েকটি আয়াত শুনেন, তখন তিনি স্তম্ভিত হয়ে কাঁপতে শুরু করেন। কুরাইশ নেতাদের কাছে ফিরে গিয়ে তিনি বলেন, আল্লাহর কসম, আমি এমন কিছু শুনেছি যা কোনো মানুষের কথা নয়। তা না কবিতা, না কোনো জ্যোতিষীর গণনা। হে কুরাইশগণ, আমার কথা মানো, তোমরা একে একা ছেড়ে দাও। সিরাতে ইবনে হিশাম ১/২৮৬-৮৭। কোরআনের ভাষার বর্ণনা দিতে গিয়ে সেকালের শ্রেষ্ঠ ভাষাবিদ ওয়ালিদ ইবনে মুগিরা বলেছিল, আল্লাহর কসম, তিনি যা বলেছেন তার মধ্যে এক বিশেষ মিষ্টতা আছে। এর উপর রয়েছে অপরূপ এক লাবণ্য। এর অর্থাৎ কুরআন উপরিভাগ ফলবান অর্থাৎ উর্বর এবং এর তলদেশ সমৃদ্ধ প্রবহমান। এটি নিশ্চিতভাবে সবার উপরে বিজয়ী হয়। এর উপরে কোনো কিছু বিজয়ী হতে পারে না। আর এটি তার নিচের সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাফসির ইবনে কাসির ৮/২৬৬-৬৭।
মুস্তফা সাদিক রাফেই ও মোহাম্মদ আবদুহুর বিশ্লেষণ। আধুনিক যুগের বিখ্যাত আরব ভাষাবিদ মুস্তফা সাদিক রাফেই ও তার গ্রন্থ ইজাজুল কুরআনে বলেন, যদি কুরআনের শব্দগুলো শুধু মানুষ তৈরি করতে পারত, তবে তার অসারতা প্রমাণের জন্য তৎকালীন আরবরা দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ বেছে নিত না। কলম দিয়ে যারা হাজার বছর ধরে জগৎ শাসন করেছিল, তারা কেন সামান্য 3 লাইনের সূরা কাউসার সমতুল্য কিছু লিখে লড়াই শেষ করেনি? এর কারণ একটি, হাস্যকর প্রচেষ্টায় মুসাইলিমা যে ব্যাঙ বা হাতির ছন্দ মিলিয়ে কোরআন অনুকরণ করতে চেয়েছিল, তা আজও মানুষের হাস্যরসের উপাদান। কোরআন শুধু শব্দ সমষ্টি নয়, এটি এমন এক শাব্দিক গঠন যার সমতুল্য গড়া মানবিক প্রতিভার সাধ্যাতীত। ইজাজুল কুরআন, পৃষ্ঠা 182। মোহাম্মদ আবদুহু লেখেন, কুরআনের চ্যালেঞ্জ এই যে, যারা সেই যুগের সবচেয়ে পারদর্শী ও সমালোচক ছিল, তাদের কণ্ঠস্বরও কুরআনের শৈলী স্তব্ধ করে দিয়েছিল। এটি প্রমাণ করে যে কুরআন মহানবীর মাধ্যমে আসা আল্লাহর পবিত্র কালাম, যেখানে স্রষ্টার অনন্ত জ্ঞান প্রতিফলিত হয়েছে। রিসালাতুত কাহদির, পৃষ্ঠা 170। বুদ্ধিবৃত্তিক মৌনতা। মানুষ যখন সেই ক্ষেত্রে হেরে যায় যা ছিল তার অস্তিত্বের শ্রেষ্ঠতম গৌরব, তখন সে মানসিকভাবে ধসে পড়ে। আরবরা যেই শব্দ ভাষার ছন্দ নিয়ে খেলতে পারত, সেখানে কোরআন তাদের জন্য অসাধ্য অলৌকিকত্ব হিসেবে আবির্ভূত হয়। চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পেরে তারা শেষ পর্যন্ত তরবারি ধরতে বাধ্য হয়। শাব্দিক চ্যালেঞ্জের মোকাবেলা যদি যুদ্ধের মাধ্যমে করতে হয়, তবে বুঝতে হবে শাব্দিক ময়দানে প্রতিপক্ষ চিরস্থায়ীভাবে পরাজিত। কোরআনের এই শ্রেষ্ঠত্ব মরুভূমির প্রতিবেশ, ইতিহাস ও জীবনধারায় সীমাবদ্ধ ছিল না। প্রতি যুগে লৈখিক বা সাহিত্যিক মানদণ্ডের পরিবর্তনেও কোরআন নিজের সগৌরবে উপস্থিতি বজায় রেখেছে। কোরআন এমন এক আধ্যাত্মিক সাহিত্যের উপমা, যা মানব মনের অস্থিরতাকে প্রশমিত করে। সব ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা ও মানবীয় জ্ঞান কোরআনের অলৌকিকত্বের সামনে নুয়ে পড়ে। মুস্তাফা সাদিক রাফি যথার্থই বলেছেন, কোরআনের বিস্ময় চিরকাল জীবিত থাকবে, কারণ এটি কোনো মানুষের ভাবনার প্রতিফলন নয়, বরং এটি স্বয়ং ভাবনার স্রষ্টার কথন। ইজাজুল কুরআন, 3/218। সো এটা ছিল আমাদের তৃতীয় খবর, যেটা আসলে ধর্মভিত্তিক, যেখানে বলা হয়েছে কোরআনের ভাষাগত চ্যালেঞ্জে আরবদের বুদ্ধভিত্তিক পরাজয়। চলুন আমরা চলে যাই চতুর্থ খবরে। চতুর্থ খবরের টাইটেল, এটাও ফুটবল বিশ্বকাপ নিয়ে, এবং এর বিষয় হলো, জাপান কেন এশিয়ার গর্ব, টের পেল নেদারল্যান্ডস। ড্রয়ের পর জাপানের খেলোয়াড়দের উদযাপন। জাপান 2, নেদারল্যান্ডস 2। ফিফা র্যাঙ্কিং এ নেদারল্যান্ডস পঞ্চম, জাপান 18তম। র্যাঙ্কিং দেখে এই দুই দলের ম্যাচে ফল আন্দাজ করে নিতে পারেন কেউ কেউ। ভুল। জাপানকে কখনো হিসাবের বাইরে রাখতে নেই। জাপান যে সমর্থকদের চোখে এশিয়ার গর্ব, সেটা টের পেল নেদারল্যান্ডসও। 4 বছর আগে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে জার্মানি ও স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল সামুরাই ব্লুরা। সেই জাপান আজ ডালাস স্টেডিয়ামে দুবার পিছিয়ে পড়েও আটকে দিয়েছে নেদারল্যান্ডসকে। 64 মিনিটে 2-1 গোলে পিছিয়ে পড়ার পর লড়াইয়ে হাল ছাড়েনি এশিয়ার দলটি। গোলের পথ বের করতে ডাচদের বক্সে লেগে থাকার সুফলটা শেষ পর্যন্ত তারা আদায় করে নিতে পেরেছে নির্ধারিত সময় শেষ হওয়ার 2 মিনিট আগে। কর্নার থেকে আসা বলে হেডে সমতা সূচক গোলটি জাপানের অ্যাটাকিং মিডফিল্ডার দাইচি কামাদার। শেষ শেষ পর্যন্ত 2-2 গোলে ড্রয়ে নেদারল্যান্ডসের কাছ থেকে পয়েন্ট কেড়েছে হাজিমে মরিয়াসুর দল। বিশ্বকাপের ম্যাচে দুবার এগিয়ে গিয়ে এর আগে সবসময় জয় নিয়ে মাঠ ছেড়েছে নেদারল্যান্ডস, কিন্তু এবার সেটা হতে দিল না গত বছর প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানো জাপান। টোকিওতে সে ম্যাচও পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়ায় তারা। ডালাসে প্রায় মেরে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। পরের অর্ধটা ছিল থ্রিলার। গোল হয়েছে 4টি। তখন মনে হয়েছে চলতি বিশ্বকাপে এটাই বুঝি এখন পর্যন্ত সেরা ম্যাচ। 51 মিনিটে ক্রস থেকে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যায় ডাচরা। এই গোল ছিল লিভারপুল প্রযোজনা, কারণ ক্রসটি যেন ডাইকের লিভারপুল সতীর্থ রায়ান গ্রাভেনবার্চ। ডাচদের হয়ে বড় টুর্নামেন্টে এটাই প্রথম গোল ডাইকের।
সমতাসূচক গোলের পর জাপানের খেলোয়াড়দের উদযাপন, গ্যালারিতেও উৎসবে মাতেন দলটির সমর্থকেরা। জাপান সমতায় ফিরতে সময় নেয় মাত্র 6 মিনিট। বাঁ প্রান্ত থেকে ডাচদের বক্সে ঢুকে ফাঁকা জায়গা পেয়ে মিডফিল্ডার কেইতো নাকামুরার শট আশ্রয় নেয় জালে। তার আগে ডাচ ডিফেন্ডার ফন হেকার পায়ে বল লেগেছে। ডাচরা আবারও এগিয়ে যায় 64 মিনিটে। এবারও পাঁচদাতা গ্রাভেন বার্চ, তবে গোলদাতা ভিন্ন ফরওয়ার্ড ক্রিসেন্সিও সামারভিল বাঁ দিক থেকে তার মাপা শট ঠেকাতে পারেননি। ম্যাচে তিনটি ভালো সেভ করা জাপানের গোলকিপার জিউন সুজুকি। হার এড়াতে জাপান এরপর উঠে পড়ে লাগে। খেলায় গতি বাড়ায় মরিয়াসুর দল। ধার বাড়ে আক্রমণেও বেশ কয়েকবার ডাচদের রক্ষণে ঢুকে পড়ে তারা। শুধু ফিনিশিংটাই হচ্ছিল না। বদলি নামা ফরওয়ার্ড কুকি ওগাওয়ার কল্যাণে সেটাও হয়ে যায় জাপানের। 88 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন ওগাওয়া। বলটা এরপর কামাদার মাথায় ছুঁয়ে আশ্রয় দেয় জালে। গোলটির মূল কারিগর ওগাওয়া হলেও স্কোরবোর্ডে লেখা হয় কামাদার নাম। বিশ্বকাপে হেড থেকে এটা জাপানের চতুর্থ গোল। পয়েন্ট ভাগ করে নিশ্চয় খুশি হতে পারেননি ডাচ অধিনায়ক ফন ডাইক। সমতাসূচক সেই গোলের পর ডালাস স্টেডিয়ামে প্রায় 70,000 দর্শকের গ্যালারিতে ব্লু সামুরাই সমর্থকদের আনন্দ দেখে কে? বিশ্বকাপে এ নিয়ে টানা 4 ম্যাচে অপরাজিত রইল জাপান। কাতারে জার্মানি ও স্পেনকে হারানোর পর শেষ 16 ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরেছিল ট্রাইব্রেকারে। জার্মানি ও স্পেনের বিপক্ষে ওই দুটি ম্যাচেও পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছিল জাপান। রোনাল্ড কোম্যানের দলও পয়েন্ট পেয়েছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে এ নিয়ে টানা 17 ম্যাচে অপরাজিত রইল নেদারল্যান্ডস। এফ গ্রুপ থেকে দুই দলই সমান 1 পয়েন্ট করে পেয়েছে। এবার বিশ্বকাপের শুরুতে বেশ ভালো করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন কনফেডারেশনের দলগুলো এএফসি। দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে জিতেছে। কাতার ও জাপান নিজ নিজ ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করলো। এটা ছিল আমাদের চতুর্থ খবর, যেখানে বলা হয়েছে জাপান কেন এশিয়ার গর্ব, টের পেল নেদারল্যান্ডস, যেখানে জাপান নেদারল্যান্ডসের সাথে খেলায় ড্র করতে পেরেছে। তো চলুন আমরা চলে যাই আমাদের পঞ্চম এবং শেষ খবরে, যেটা আই থিংক আন্তর্জাতিক বিষয়ক। আমাদের পঞ্চম এবং শেষ খবরের বিষয় হলো চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। আগামী শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার ভোর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। শেহবাজ শরীফের ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টুলমুক্ত ভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। ট্রাম্প লিখেছেন, বিশ্বের জাহাজগুলো তোমাদের ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ চলুক। ইরান সরকারের পক্ষ থেকে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে এখনো কিছু জানানো হয়নি, তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় উপস্থাপক বলেছেন, ইসলামিক রিপাবলিক অব ইরান এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যুদ্ধবন্ধে একটি চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় টেলিভিশন ও ইরানি কিছু সংবাদ মাধ্যমে এই চুক্তিকে ইরানের জন্য বিজয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। গতকাল রোববার লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় ইরান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই তীব্র নিন্দা জানান। সেই উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত শান্ত চুক্তিতে পৌঁছালো দুই দেশ। এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেন ইরানের আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। বৈরুতের দক্ষিণ শহরতলিতে চালানো ওই হামলা নিয়ে ইসরায়েলের দাবি ছিল তারা ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করেছে। তবে গালিবাফ বলে
এই ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণের ইচ্ছা ও সক্ষমতা রাখে না। এছাড়া বৈরুতের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান এর কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। দেশটির সামরিক কমান্ড জানায় তাদের আঙ্গুল ট্রিগারে রয়েছে এবং তারা শত্রুর হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি চালাতে প্রস্তুত। গতকাল ট্রুথ সোশ্যাল এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, আজ রোববার সকালে বৈরুতে এই হামলা হওয়া মোটেও উচিত হয়নি। বিশেষ করে এমন একদিনে এই ঘটনা ঘটলো যখন আমরা ইরানের সঙ্গে শান্তি চুক্তির একেবারে কাছাকাছি রয়েছি। ইসরায়েল জানিয়েছে তারা পরিকল্পিত এই চুক্তির অংশ নয়। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান কমানোর মার্কিন দাবির বিষয়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো পার্থক্য তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর লেবাননে ইরানপন্থী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত আবার তীব্র আকার ধারণ করে। এখনো চুক্তির শর্তগুলো পুরোপুরি জানা যায়নি। তবে শেহবাজ শরীফ জানিয়েছেন এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। এর আগে রয়টার্সকে বেশ কিছু সূত্র জানায় খসড়া চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে, ইরানের বন্দরগুলোই মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আরো 60 দিন সময় রাখা হয়েছে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, চুক্তির খসড়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের আটকে রাখা $25 বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে, বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে। এছাড়া চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক স্থাপনা সম্প্রসারণ না করার বিষয়েও সম্মত হয়েছে ইরান। সো এটাই ছিল আমাদের আজকের শেষ খবর, যেটা বিষয় হচ্ছে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান এবং বন্ধ হচ্ছে যুদ্ধ। সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী খবর বা পরবর্তী কোনো ভিডিওর আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনি যদি আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকেন তাহলে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন, এবং আপনি যদি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।